শুধু দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি জয়নুল আবেদিন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে সমসাময়িক ঘটনাবলীগুলো নিয়ে দেশের আলোচনা করে থাকি এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে আমাদের আলোচকরা থাকেন, আলোচনা করেন আমাদের সেই সব বিষয়। যদিও এই সমসাময়িক ঘটনাবলী নিয়ে আলোচনা করি, তারপরও আমরা একটা বিষয় নির্ধারণ করি। সেই বিষয় আজকের বিষয় যেটি রয়েছে, আজকের বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং জনমানুষের ভাবনা। আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছে, আমার ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। রহিন হোসেন প্রিন্স, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার বাঁ দিকে আছেন দারুস সালাম ইউনিভার্সিটি মোগাদিসো সোমালিয়ার সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনায় ঢুকতে চাই। প্রথমে যেতে চাই সিপিবির সম্মানিত সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। জনাব রহিন হোসেন প্রিন্স, আমরা এই অন্তর্বর্তী সরকারের 100 দিনে আমরা প্রধান উপদেষ্টার ভাষণ শুনলাম। এই ভাষণে আপনি যদি বলেন কি পেলেন? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সম্মানিত আলোচক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং জনজীবনের ভাবনা এই শিরোনামে আলোচনা শুরু করার পরে আমাদের প্রধান উপদেষ্টার ভাষণকে সামনে এনেছেন। আমি এই ভাষণের কথা বলতে যে 3টা জিনিস বোধহয় একই সাথে সামনে এসেছে। একটা হচ্ছে ওনার 100 দিন পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণ। দ্বিতীয়ত হচ্ছে উনি যে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন সেখানে আল জাজিরার সাথে সাক্ষাৎকার, সেটার সাথে রিলেটেড হয়ে গেছে। এবং সর্বশেষ আমি মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি, ওনাদের প্রেস সচিবের মধ্য দিয়ে তাদের বক্তব্য। আমি এই 3টায় ধরুন যতটুকু মিডিয়ার মাধ্যমে এসেছে সেই অনুযায়ী বললে, আমি ওইটার কথা বলার আগে একটু ছোট করে অন্য ভূমিকাটাই সামনে নেই, যে আলোচনাটা কেন আসছে। সেটা আসছে আমার বিবেচনা এই কারণে যে এটা তো একটা অন্তর্বর্তী, ওনারা বলেন সরকার কালীন শব্দটা আমরা ব্যবহার করি এবং আমি অন্তর্বর্তীকালীন শব্দটা ব্যবহার মানে পুরোপুরি পক্ষে। সেটা একটা কারণও আছে। কারণ হচ্ছে দেখেন আমাদের কতকগুলো তো আছে যে দেখা শোনা আমাদের জানা। অতীত দিনে এ ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকারের তার একটা প্রধান দায়িত্ব ছিল 30 দিনের মধ্যে একটা ইলেকশন করে যার যার জায়গায় চলে যাওয়া। কিন্তু মনে রাখতে হবে এবারের সরকার শুধু সেইটা না, তার সাথে প্লাস আছে। কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, আমাদের সকলের সমর্থিত সরকার। তা সুতরাং সকলে মিনস আমি বলছি আন্দোলনকারী পতিত গ্রুপ বাদে। তো এখন এই সরকারের কাছে একটা প্রধান চাওয়া, তাহলে যেহেতু তারা নির্বাচিত সরকার না, তাহলে ক্ষমতায় তো দায়িত্ব পালন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, তাহলে নির্বাচনটা দেবে, সেটা একটা প্রধান কাজ। কিন্তু তার সাথে প্লাস হচ্ছে এই 2টা প্লাস। তার একটা প্লাস হচ্ছে দৈনন্দিন কাজ করা, এই যেমন জনজীবনের শান্তি যাতে থাকে, বিঘ্ন না হয়। ইমিডিয়েট যদি বলি জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজে আমি অন্যদিকে আর নাই বা গেলাম। তো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে এই যে গণঅভ্যুত্থানটা সংগঠিত হলো, কারণ দীর্ঘদিন ধরে বিগত যে শাসকরা ছিল তারা প্রথমে ভোটে এসেছিল 2008 সাল, কিন্তু পরে ভোট করে নাই। তার থেকে বড় ব্যাপার হচ্ছে তারা এত বেশি দুর্নীতি, পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র, গোষ্ঠীতন্ত্র এমন কায়েম করেছে যে দেশের মানুষের উৎপাদিত অর্থ বিদেশে পাচার থেকে শুরু করে একটা ভয়াবহ অর্থনীতির বিপর্যয় অন্য জায়গায় দেশকে নিয়ে গেছিল। এবং ওইটাকে রক্ষার জন্য বিভিন্ন গোষ্ঠী তারা গড়ে উঠেছে এবং সেইটা রক্ষার জন্য তাকে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক আচরণ করতে হয়েছে। এবং এইটা করতে যেয়ে ভোটকে নির্বাসিত করে দিতে হয়েছে, এনিহাও ক্ষমতায় থাকতে হয়েছে। তাহলে এনাদের প্লাস হচ্ছে যে যতটুকু পারা যায় আমাদের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, যার মধ্য দিয়ে এই কাজগুলো হয়েছে, সেইটা যাতে রিবিল্ড করা যায়, তার জন্যে কতকগুলো সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে রূপরেখা হাজির করা এবং যদি পারে ওই নির্বাচনী কাজের সাথে সাথে কতগুলো সংস্কারের কাজও শুরু করা। তাহলে এই বিবেচনায় যদি বলি, খুব ছোট করে এবার টেনে নিয়ে আসি, তাহলে দেখা গেল যে অ্যাকচুয়ালি এখনো দ্রব্যমূল্য নিয়ে মানুষ খুবই হতাশ। আমরা আজকাল সব সমাধান হবে সেটা কিন্তু আমিও প্রত্যাশা করি না, কিন্তু চোখের সামনে দেখতে হবে যে তিনি ঠিকমতো কাজটা করছেন। উদাহরণ দিই, যেমন ধরেন এই যে আপনি শুরু করলেন 8টায়, তা আমাকে তো টার্গেট থাকতে হবে যে 8টায় আমি পৌঁছাবো। কোনো বিশেষ কারণে যদি 10 মিনিট 5 মিনিট দেরি হয়, তাহলে আপনি যদি যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেন দর্শকরাও কিন্তু মেনে নেবে। তাহলে ওই টার্গেটটা একটা। তা জিনিসপত্রের দামে দেখলাম এখনও সেটা বোঝা যাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে একই অবস্থা।
কিন্তু মনে রাখতে হবে এগুলো যেমন সমাধান করবে, সংস্কারের কাজ সেটাও রূপরেখা হাজির করবে, কিন্তু বড় ব্যাপার হচ্ছে মানুষ তো শুনতে চায়। এই যে ১২ বছর সে ভোট বঞ্চিত এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত শাসন করবে, আর বাংলাদেশের অধিকাংশ দলই বলছে যে তুমি অন্য কাজ করো, ভালো, আমরাও সহায়তা করতে চাই, কিন্তু নির্বাচনে রোডম্যাপ চাই। কিন্তু আশাহতের খবর হচ্ছে এই নির্বাচনে রোডম্যাপের খবর পাওয়া যায়নি, বরঞ্চ কতকগুলো কথা হয়তো উনি ওইটা মিন করতে চান নাই, কি চেয়েছেন উনি বলতে পারবেন। চোখের সামনে চলে আসছে যে ডিউরেশন কতদিন হবে, এই ডিউরেশনটাই বড় কোশ্চেন নিয়ে চলে আসছে এবং এই সংকটের সমাধান হয়নি। যার জন্য আমি বলি, আগে যেটা বলতাম এটাই এই পার্টে শেষ করি, যেমন ৩ মাসে অনেক টেলিভিশন বা মিডিয়া জিজ্ঞেস করলে বলতাম যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা বুঝতে পারছি না। তো এই ভাষণ এবং এই ঘটনার মনে হচ্ছে যে এই যেটা শুনলাম এর মধ্যে এমন কতকগুলো ধোঁয়াশা থাকলো যে ধোঁয়াশা ননমনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক করেছে। করছে। ধন্যবাদ জনাব আসিফ মিজান, ডক্টর শেখ আসিফ মিজান। আপনি মোগাদিসু সোমালিয়াতে থাকেন, দারুল সালাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, যদিও বাংলাদেশি, বেশিরভাগই ওই সময় ওই জায়গায় থাকেন। এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এটা বাংলাদেশের ইতিহাসে একেবারে নতুন যেটা বলা যায়। এই সরকারের কার্যক্রম ১০০ দিন আপনি কি দেখেছেন এবং কি করা উচিত বলে মনে হয় আপনার? ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক, বাংলাদেশের রাজনীতির একজন স্টার রুহিন হোসেন প্রিন্স ভাইকে, এবং আপনাকে, অসংখ্য দর্শক শ্রোতাকে। আমি প্রথমেই এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা আহত আছেন তাদের আল্লাহ অতি দ্রুত সুস্থ করে দেন সেই প্রার্থনা করছি। আমরা সবাই জানি যে কি পরিস্থিতির মধ্য দিয়ে এই বর্তমান সরকার গঠিত হয়েছে, যেখানে আপনার কয়েকটা দিন দেশ কোনো রকম সরকার ছাড়া ছিল। তারপরে যখন সরকার শপথ নিল, দেখা গেল যে পুলিশের লোকজন তারা ফিরে আসছে না। তাদেরকে বারবার আহ্বান করা সত্ত্বেও আজ অবধি অনেকেই ফিরে আসেনি এবং তাদের আর ফিরে আসার সুযোগও নেই। সেই সাথে আমাদের অনেকগুলি অস্ত্র যা লুটপাট হয়েছে সেগুলিও ফিরে আসেনি। প্রশাসনের সর্বত্র পতিত ফ্যাসিবাদী সরকারের যে দোসররা তারা রয়ে গেছে। একটা পরিসংখ্যানে দেখা গেছে যে এখনো 10 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই সরকারের সাথে কাজ করছে না, অথচ তাদের কাজ করা অত্যন্ত জরুরি। তাহলে এরকম একটি বৈরী পরিবেশের মধ্য দিয়ে আমাদের এই সরকার হাল ধরেছে, এবং আমি মনে করি যে তারা অতি দ্রুত সক্ষম হয়েছে সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে আসার। এখন নিয়ন্ত্রণের লেভেলটা কি? এটা কি স্যাটিসফ্যাকশন লেভেল? দেখেন, স্যাটিসফ্যাকশনের তো কোনো শেষ নাই। প্রথম 2 দিন 3 দিন যে পরিস্থিতি ছিল তাতে তো আমরা মানে পুরো জাতি অস্থির ছিল। কি হচ্ছে? এই উত্তরায় সমস্যা হচ্ছে, এই মোহাম্মদপুরের সমস্যা হচ্ছে, এই মিরপুরের সমস্যা হচ্ছে। মানুষ সারা রাত জেগে পাহারা দিয়েছে। আজকে তো আপনার রাত জেগে পাহারা দিতে হচ্ছে না। আজকে আপনি রাস্তায় নিরাপদে চলতে পারছেন, কিন্তু পুলিশ কিন্তু ফিরে আসে নাই। তাহলে এই পরিস্থিতি কে করেছে? বর্তমান সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেটা সামাল দিয়েছে। অতএব আপনি যদি এখানে এখন ইউরোপ আমেরিকার মতো পরিবেশ চান, তাহলে সেটা চাইতেই পারেন, আমরা আশাও করতে পারি, কিন্তু সময় লাগবে। আমরা একটা চরম অস্থিরতা যেভাবে কাটিয়ে উঠেছে বর্তমান সরকার, অতএব আমি মনে করি এই সরকারের আন্তরিকতা আছে এবং তারা সঠিক পথেই আছে, ইনশাআল্লাহ সামনে আরো এগোবে। জনাব রুহিন হোসেন প্রিন্স, তার বক্তব্যে যেটা উঠেছে, তিনি বলেছেন নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে। আপনারা যারা রাজনৈতিক দল তারা নির্বাচন দেওয়ার একটা রোডম্যাপ চাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, আমার এই অনুষ্ঠানে অনেকে বলেছেন যারা বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন, তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন কিভাবে দিতে পারে, তাহলে সরকার পাচ্ছে না কেন? যদি আমার পরিসংখ্যান, আমার মতামত যে 5 বছরে যদি 3 মাস লাগে, তার 16 বছরের ফ্যাসিস্ট সরকারের জন্য তাদের তো অন্তত 1 বছর সময় দেওয়া দরকার কিনা, বা তারা এই 16 বছরের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জাল কি 3 মাস বা 4 মাস 5 মাসে পরিষ্কার করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব কিনা? দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে,
দ্বিতীয় কথা, যে জঞ্জাল পতিত সরকার তৈরি করে গেছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে আসলে কতদিন, একজন আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন? না, প্রথমে এটা বলি যে আমি শুরুতেই কিন্তু বলেছি আমরা এটা ৩ মাসের দেওয়ার মতো পরিবেশ না, বা এই সরকারের কাছে সেটা আমাদের চাওয়া না। এটা আগেই আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আপনার প্রশ্নের উত্তরে একটা জিনিস আগে একটু ফয়সালা করে নিতে হয় আমাদেরকে। তাহলে জিনিসটা আমার মনে হয় কংক্রিট ফর্মে বলা যাবে। জঞ্জাল তো অবশ্যই, ভয়াবহ জঞ্জাল। এখন পুরো জঞ্জাল তো আপনি ২-৪ দিন, ২-৪-৬ মাস বা আরো ৮-১০ বছরও পরিষ্কার করা যাবে, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সম্ভব না। কারণ আমরা এটা এর আগেও তো আন্দোলন করেছি। যদি আমি ধরেন বোধগম্য শব্দ বলে একটা স্বৈরাচার, তার যে একটা ভিত্তি আছে, এটা একটা ব্যবস্থা। এই ব্যবস্থা উচ্ছেদটা করতে গেলে দীর্ঘ সময় পরিক্রমার ব্যাপার। আমাদের দেখতে হবে যে আমরা ওই জঞ্জাল পরিষ্কারের রাস্তায় আছি কিনা। তা আমি বলি তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে জঞ্জাল পরিষ্কার করা। উনি যেমন নির্বাচনী ট্রেনের কথা বলছেন, ওই জঞ্জাল পরিষ্কার করার যে বিষয়গুলো ওটা ট্রেনে তুলে দেবেন, তুলে দেওয়া পর্যন্ত পারলে। কোনোটা যদি নাও পারেন, কিন্তু জঞ্জাল পরিষ্কার জন্য কি কি করা সুনির্দিষ্ট করবেন রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে। এটাই এর জন্য যতটুকু সময় ঠিকই আছে এক। কিন্তু প্রধান সময়টা আমাকে যদি বলেন যে একটা বড় কাজ তো নির্বাচন, এবং নির্বাচনে কিন্তু হুট করে করা যাবে না। নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার করতে হবে। তা সংস্কারের জন্য যে সময় লাগে ওইটা করেই নির্বাচনের জায়গায় যেতে হবে। এবং ইউনূস সাহেব যেটা বলেছেন ঠিকই আছে, একদিকে নির্বাচনের ওই কাজ চলবে এবং এই সময় সংস্কারের কাজও চলবে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে, মানুষ এটা মনে রাখতে হবে, মানুষ তো সে চোখের সামনে দেখতে চায়। আপনি দেখতে, এক্ষেত্রে আমরা পরিষ্কার প্রথম দিন থেকে আমরা বলেছি আমাদের দিক থেকে, বামপন্থীদের দিক থেকে, যে উনি যদি এই বিষয়টা নিয়ে নিজেও কিন্তু বলেছেন রাজনৈতিক দলের ঐক্যমত্যর কথা, রাজনৈতিক দলগুলোর কথা। তা আমরা বলেছি নির্বাচন ব্যবস্থার সংস্কার আলোচনাটা শুরু করলে রাজনৈতিক দলগুলোর সাথে মিলিয়ে বসলে আমরা প্রথমে জানতে চাইবো আপনি যে যে কাজ করতে চান যতটুকু সম্ভব, যে এই কাজ করতে কতদিন সময় লাগে। কথার কথা আমি ধরে নিলাম উনি বললেন সময় লাগবে ৪ দিন। ওকে, আমরা ঐক্যমতের ভিত্তিতে মনে করলাম ৪ দিন লাগবে। এবার আমার কয়েনেসটা হচ্ছে এইরকম, যে আমরা এই ৪ দিনের ব্যাপারে সর্বাত্মক সহায়তা সবাই মিলে করব। করে যদি দেখি এই কাজ ৩ দিনে শেষ হচ্ছে, ওকে, নির্বাচন ৩ দিন পরে হয়ে যাবে। আবার যদি দেখি এই কাজ করতে যেয়ে ৪ দিনে হলো না, এই কাজ ৬ দিন লাগলো, কারণ আমি কিন্তু কাজটা দেখতে হবে, তাহলে তো কোনো অসুবিধা নেই। ৬ দিনের পর ইলেকশন করুক। কিন্তু আমরা বলছি আপনি যদি এইরকম একটা না কিছুতে রাখেন, তাহলে সব কিছু আপনি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই অনিশ্চয়তার পড়ে যাওয়া, খালি এখন এই যে জন আকাঙ্ক্ষার কথা বলছেন, যারা জনজীবনের মানুষ আছে তারা শুধু কি বলবো যে তাদের মনে প্রশ্নবিদ্ধ হবে তা না। আরেকটা ঘটনা বিশেষ করে আছে, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি, মানুষের মধ্যে তো কনফিউশন ক্রিয়েট হবেই, বুঝে নেন। কিন্তু আরো বড় ঘটনা হচ্ছে যে আমরা যে স্বৈরাচারের অবসান ঘটালাম, স্বৈরাচার তো একটা ব্যক্তি না, তার একটা ব্যবস্থা। এই ব্যবস্থায় কিন্তু মনে রাখবেন, যেমন উনি একটা পরিসংখ্যান দিলেন যে একটা সংখ্যা যে এত লক্ষ মানুষ আছে, তা আরও তো আছে। আপনি একবার উপরে যেমন ছিল, আমি বলতাম যে দেশটা হচ্ছে স্ট্রিট মাফিয়া আর নিচে হচ্ছে স্টেট মাফিয়া, তারা চালাচ্ছে। তা আপনার তো আছে। ধরুন কল্পনা করেন একজন যদি কোনো একটা পরিবর্তন হয়, তা আপনার এইটার সামনে যে ওই যে কি বলে বিড়ি সিগারেট বা পান বিক্রি করতো, তা সে তো বিদায় নিয়ে হয়তো আরেকজন আছে, সে তো চাইবে তার এই অবস্থান রক্ষা করতে। তাহলে সে কিন্তু চাইবে আবার ফিরে আসতে। এটা ১ নাম্বার। ২ নম্বর, এই যে দীর্ঘ একটা অগণতান্ত্রিক শাসনের সময় এখানে কিন্তু অনেক অপশক্তির আবির্ভূত হয়, তারা চাইবে একটা হযবরল করতে। ৩ নম্বর, আমাদের দেশের বাইরে আধিপত্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী দেশ, তারা কিন্তু বাংলাদেশের মতো, এটা এখানে আমাদের জাতীয় সম্পদ আছে, জনগোষ্ঠী আছে, বড় মার্কেট আছে, ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ, তারা চাইবে আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তার করতে। তা সেইখানে যদি আপনি একটা নির্বাচিত জনগণের সরকার, এবং নির্বাচন হলে কিন্তু একটা জাতীয় ঐক্যমত্যেরও একটা ধারা তৈরি হবে, সেইটা যদি না করতে পারেন, তাহলে এই যে একটু আগে যে আমি ৩ অপশক্তির কথা বললাম, তারাও কিন্তু সুযোগ নেবে। সুতরাং আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ, অপশক্তি প্রতিহত, সবকিছু করার জন্য, ধরেন নির্বাচনে ধরেন আপনি সবচেয়ে ভালো মানুষ, মেবি আপনি মোটেই জিততে পারবেন না, কিন্তু আপনারও তো উপায় নাই, আমাদের উপায় নেই, আমাকে তো নির্ভর করতে হবে জনগণের ম্যান্ডেটের উপরে। সুতরাং ওই কাজটা করতে হবে, এবং করার আগে ওই যে সংস্কারে যতটুকু আমরা ঐক্যমত করতে পারি রাজনৈতিক দল, আমরা জনগণের কাছে যে বলবো এটা পালন করব। হ্যাঁ, এটা নিয়ে কোশ্চেন আছে, ৯০ তো আমরা রোধ করেছিলাম, ও বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি সই করেছিলাম, এরপরে যারা পালাক্রমে ক্ষমতায় আছে কেউ রক্ষা করেনি। কিন্তু আমাদের সামনে তো আর অল্টারনেট নাই। আমরা এবারে ক্ষমতায় যারা যাবে, তারা ক্ষমতার বাইরে যারা আছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করবে, আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে সচেতনতা গড়ে উঠেছে, তারাও তাদেরকে বাধ্য করার চেষ্টা করবে। যদি না করে তাহলে ভবিষ্যতে সে আর ক্ষমতায় থাকতে পারবে না। অর্থাৎ আমি বলছি যে এই ধরনের কাজের মধ্য দিয়ে
স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে তার পথে হাঁটানোর প্রচেষ্টা গ্রহণ করব। সেক্ষেত্রে একদিনে হবে বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, তারা যে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন, সংস্কারের দিকে এগোচ্ছে, 11টা কমিশন গঠন করেছেন, অর্থনীতির ভঙ্গুর একটা অবস্থা ছিল, সেই অর্থনীতির ভঙ্গুর অবস্থা থেকে তারা ফিরে আনার চেষ্টা করছেন বাংলাদেশকে। ব্যাংকগুলোতে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা থেকে স্থিতিশীলতা আনবার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছে কেন বলে? না, আমার মনে হয় দেখেন, সমস্যাটা হয়ে গেছে কি, আহ, একটা তো বড় রাজনৈতিক দলগুলো কিন্তু এইটা বলে সে বলছে না কালকে ইলেকশন দাও, সেটা রোড ম্যাপ চাচ্ছে। এটা একটা মানে প্রথমে এটা ক্লিয়ার করি। আর একটা হচ্ছে ওই যে আপনি যে কাজগুলো বলছেন, যেমন ধরেন এই কাজগুলো ওনারা যদি, এটা আমরা কিন্তু ইউনূস সাহেবের সামনেই বলে এসেছিলাম, ওনারা এই সংস্কারের শুরুতে ধরেন ব্যাংকের বিষয় অনেকগুলো টেকনিক্যাল বিষয়, সেটা সবসময় দরকার নেই, এক্সপার্টটা করলো। কিন্তু আপনি অন্যান্য সংস্কারের কাজে শুরুতে যদি রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করে নিতে পারতেন, তাহলে দেখতেন এই আলোচনাগুলো আসতো। আজকের হয়তো টেবিলে আপনি কথার কথা বলি, হয়তো ধরেন সংবিধান সংস্কার নিয়ে, নির্বাচন সংস্কার নিয়ে, জনপ্রশাসন সংস্কার নিয়ে আলোচনা করলো, কিন্তু আপনি দেখেন ইতিমধ্যে তাদের বয়স কিন্তু 1.5 মাসের উপর হয়ে গেছে, কিন্তু আপনিও কিছু জানেন না, আমরাও কিছু জানি না। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে বলেছে 31শে ডিসেম্বর বা জানুয়ারিতে রিপোর্ট দেওয়ার পর আলোচনা করবে। তা আমি এটা দেখি, যদি সরকার শুরুতে এই কাজগুলো করতো, তাহলে দেখতেন খালি নির্বাচন আলোচনা না, এই আলোচনাগুলো একটা ফোন আসছে, আমরা একটা ফোন নেই। দর্শক, আপনার পরিচয় দিয়ে কোথা থেকে করছেন, প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম স্যার, আমি পাবনা থেকে সম্ভবত আব্দুল দর্শক, জব্বার বলছিলাম। হ্যাঁ, আমার দর্শক আপনার প্রশ্নটা পরিচয় দিন। একটু একটি পরিচয় দিয়ে প্রশ্ন, আপনার একটু প্রশ্নটা করুন। মানে প্রশ্নটা হচ্ছে আহ, যারা দেশ পরিচালনা করে তারা তৃণমূল থেকে প্রথমে ইউপি চেয়ারম্যান থাকে, তারপরে সেখান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে মেম্বার অফ পার্লামেন্ট, তারপরে মন্ত্রী বা বিভিন্ন পদে যায়। তাদের ভিতরে একটা রাজনৈতিক অভিজ্ঞতা থাকে, তারা জনগণের সাথে তাদের একটা সম্পৃক্ততা থাকে, জনগণের ভালো মন্দ তারা বুঝতে পারে। আর আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেমন মাননীয় ডক্টর ইউনূস সাহেব, উনি একজন ব্যাংকার, উনি একজন অর্থনীতিবিদ, এবং অরাজনৈতিক আরো উপদেষ্টা মন্ডলী আমাদের এই বর্তমান আছে। জনগণের এরা সম্বন্ধে জনগণ কি চায়, কিভাবে জনগণের সাথে এরা মানে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারবে বা দেশের জন্য কি করতে পারবে। হ্যাঁ, মনের প্রশ্নটা বুঝতে পেরেছেন। প্রশ্নটা হলো যে যারা রাজনীতির সাথে জড়িত না, Clear. তারা কিভাবে দেশ পরিচালনা করে জনগণের আকাঙ্ক্ষা আমি কিভাবে এক পূরণ করবে। কথায় উত্তর দিই, আমরা কিন্তু উনি তো মানে কি বলে এই ধরনের সরকার না, সুতরাং ওনার কাছ থেকে আমরা সব প্রত্যাশা করে। আকাঙ্ক্ষিত না, এটা করলে ভুল করব। ওনারা অন্তর্বর্তীকালীন সরকারে, একটু আগে যেটা বললাম, ওনারা রাজনীতিবিদ অন্যান্যদের সাথে কথা বলে ভালো কোনটা করা যায় এইটা করে জনসমক্ষে এটা এনে জনগণের কাছে বলবেন যে এই রাজনীতিবিদরা বিভিন্ন সময় ক্ষমতা থেকে এই দায়িত্বগুলো করে নাই, এই দায়িত্ব পালন না করলে কিন্তু বারবার স্বৈরাচার ফিরে আসবে। সুতরাং আপনারাও প্রেশার ক্রিয়েট করবেন যাতে করে এরা ক্ষমতায় যারা যাবে, ক্ষমতার বাইরে যারা থাকবে, তারা এই কাজগুলো করবে। এটাই তাদের কাজ। সুতরাং তাদের কাছ থেকে অত প্রত্যাশা আমি করি না আর কি। সুযোগ নেই। ধন্যবাদ সুযোগ নেই। জনাব শেখ আসিফ প্রিন্স, আসিফ মিজান, অন্তর্বর্তী সরকারের মেয়াদটা আসলে কতদিন হওয়া উচিত? আমরা তত্ত্বাবধায়ক সরকার 3 মাস কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হলে আপনি মনে করেন এই জঞ্জাল তারা পরিষ্কার করতে পারবে এবং একটা সুন্দর একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে দিকে এগিয়ে যেতে পারবে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি দ্রুত প্রশ্ন। বলেন একটু। দেখুন, এই সময়ে মেয়াদ কতদিন হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো টাইম লাইন। আপনি জানেন যে একটি কোয়ালিটি গোলসে যদি পুষতে হয় তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্ট দরকার, আর কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি। আপনার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই একটি টাইম ফ্রেম লাগবে। সেই টাইম ফ্রেম প্রয়োজনে সময়ে সময়ে চেঞ্জ হতে পারে, কিন্তু কোনো রকম টাইম ফ্রেম ছাড়া এই সরকার চলছে। এক্ষেত্রে কিন্তু জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্ত তৈরি হচ্ছে। সর্বশেষ এই প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তার ভিতরে কিন্তু নানান রকম টুইস্ট আছে। অতএব এগুলি নানান ডালপালা গজাচ্ছে এবং সেখানে 4 বছরের একটা শব্দ এসছে। অনেকে বলার চেষ্টা করছেন যে পরবর্তী যে সরকার হবে, নির্বাচিত সরকার, তাদের মেয়াদ 4 বছর হবে, সুতরাং এই সরকারের মেয়াদ 4 বছরের কম হবে।
তো 4 বছরের কম এটাও কিন্তু কোনো রকম টাইম লাইন নয়। অতএব জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলির প্রত্যাশা এবং কোয়ালিটি গভর্নমেন্ট যদি এনশিওর করতে হয়, তাহলে ওই যে টাইম ম্যানেজমেন্ট লাগবে, টাইম ফ্রেম লাগবে। কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে সর্বোচ্চ সাফল্য পাওয়া সম্ভব নয়, এবং সেজন্যই এই টাইমলাইনটি অত্যন্ত জরুরি। অতএব আমরা জনগণ বা রাজনৈতিক দলগুলো সরকারকে কোনো রকম টাইম ঠিক করে দিতে চায় না, বরং সরকারই বলুক যে তারা কি করতে চায় এবং তাদের কতদিন সময় লাগবে, প্রয়োজন। কতদিন তারা প্রয়োজন? যদি জনপ্রত্যাশা পূরণ করতে থাকে, আমরা তো শুধু চেয়ে চেয়ে দেখব এবং অপেক্ষা করতেই থাকব। যদি দেখি যে না, আমরা যা প্রত্যাশা করছি এই সরকার সেদিকেই হাঁটছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু জনগণের মনে হোঁচট খেয়েছে, এবং সেটা কয়েকটা বিষয় আপনি আলোচনায় চলে এসে যে সর্বশেষ যখন 2 জন উপদেষ্টা নিয়োগ হলো, দেখেন জনগণ কিন্তু প্রচণ্ড রকম হতাশ হয়েছে যে তারা কিভাবে নিয়োগ হলো, তাহলে এই নিয়োগ প্রক্রিয়া কে সিদ্ধান্ত নেয়, ফাইনাল অথরিটি কে? অনেকের মনে এ ধরনের প্রশ্ন এখন দেখা দিয়েছে যে প্রফেসর ডক্টর ইউনূসের হাতে এই গভর্নমেন্টের স্টিয়ারিংটা আছে তো, নাকি এটা অন্য কোথাও থেকে এরকম হচ্ছে। তো যত ধন্যবাদ। সময় যাবে ততই ধন্যবাদ। কিন্তু এই প্রশ্ন আরো বেশি ধন্যবাদ আপনাকে। গভীর আমরা হবে। একটা সুন্দর একটা প্রশ্ন পেয়েছি। দর্শক, আপনারাও আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। প্রশ্ন করার মধ্য দিয়ে আমাদের আলোচকরা আছেন, তারা প্রশ্ন নেবেন এবং তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। জনাব প্রিন্স, এই যে কথা বললো স্টিয়ারিং এই সরকারের হাতে আছে কিনা, সে কথা আপনারও আছে যে এই তারা আসলে কারা চালাচ্ছে। আপনি একটা পত্রিকায় এসে একই কথা বলেছেন যে আসলে এই স্টিয়ারিংটা কাদের হাতে, কারা চালাচ্ছে। বিষয়টা কেন আপনার মনে হলো? না, এটা আমার মনে হয় যে আমাদের অধ্যাপক সাহেব খুবই কারেক্টলি বলেছেন। এখন যে কথাগুলো বললেন, আহ, কেন, তাও যদি আমি বলি, আপনি দেখবেন একটা তো ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, উনি তো লিডার। তা আমরা তো দেখতে চাই যে কাজগুলো করবেন সেটা সমন্বয় আছে এবং একই ধরনের কথাবার্তা বলবেন। আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। এটা একটা প্রশ্ন আসে যে কারণে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, অন্তত পক্ষে আমরা হয়তো একটা নির্বাচিত সরকার হলে, দলীয় সরকার হলে তার হয়তো টোটাল একটা ফ্রেমওয়ার্ক বুঝতে পারতাম, এই দল তার আইডিওলজি। কিন্তু এত সবের পরে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত তারও কিন্তু একটা লেআউট আছে, সম্ভাব্য কি, সেই জায়গায় তো এই কোশ্চেনগুলো চলে আসছে। যদি আমি ওইটা নিয়ে ভারী করতে চাই না বলে নাম আমি উচ্চারণ করি নাই, কিন্তু উনি যেটা বলেছে খুবই বাংলাদেশটা কি এতই খারাপ জায়গায় চলে গেছে যে আমার বিতর্কিতদের সামনে আনতে হবে। আমরা শুধু এই কথাটাই বলেছি, কারণ আমরা কোনো কথা বলে তাকে নেগেটিভভাবে ভারী করতে এখনো চাইনি। কিন্তু আমরা বারবার বলছি আপনি এমন কিছু করবেন না যাতে আপনি বিতর্কিত হন। কারণ বিতর্কিত হলে তো গণ-অভ্যুত্থানে বিতর্কিত হবে, সুযোগ পেয়ে যাবে অন্য শক্তি। কিন্তু এইটা তো ওনাকে যাচাই বাছাই করে ঠিক করতে হবে। কারণ দেখবেন ওনাদের সমর্থক গোষ্ঠীই প্রথমে এটার বিরুদ্ধে নামলো, তাহলে এটা হবে কেন? কিন্তু নেমেছে। হ্যাঁ, নেমেছে, কিন্তু অন্তত পক্ষে বলেছি রাজনৈতিক দলের ঐক্যমত্য বলি মানে অনেক সময় আবার হয় যে সব দল বলবে, সব দল কি একটা বিষয়ে একমত হবে? ওইটা কিন্তু ঐক্যমত্য বলে। ঐক্যমত্য বলে একটা বুঝ করে নিতে। আমাদের একটা সাধারণ শব্দ আছে যে পারস্পরিক কথা বলে এটা বুঝে নিতে হয় যে কে কোন ধরনের চায়, তাহলে কিন্তু অসুবিধা নেই। সেই মেধা তো আমরা মনে করি ওনাদের আছে, ওনারা সেই কাজটা করছে না। এটা একটা কারণ, এটা উপদেষ্টা। এবং আপনি ধরেন এই নির্বাচনকে ঘিরে, নির্বাচনের টাইম লাইনকে ঘিরে, এর আগে আপনি দেখেন সেনাপ্রধান একটা বললেন, একজন উপদেষ্টা একটা বললেন, অন্য উপদেষ্টা কাউন্টার করলেন। একাধিক লোক এইগুলো বলছেন বলেই অনেক সময় মনে হয় কারা চালাচ্ছে এটা বোঝা যায় না। মানুষের মধ্যে প্রশ্ন কিন্তু তৈরি। এই প্রশ্ন আমরা করেছি, আমি সেই কথা এখন পরিষ্কার করে আপনাদের এখানে বলতে চাই। এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে ওনারা যাতে দয়া করে নিজেরা একটা ঐক্যবদ্ধভাবে চালান এবং ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে পরিষ্কার রোডম্যাপটা ঘোষণা, সব কাজের রোডম্যাপ করুক, যাতে করে কনফিউশন না থাকে। কারণ কনফিউশন হলে এই সরকার যদি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে, এই যে হাজারের উপরে শহীদ, শহীদ। হাজার হাজার মানুষ যে আহত এবং লক্ষ লক্ষ মানুষ যে রাজপথে নেমেছিল তারা আশাহত হবে, এইটা আমরা চাই না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠান, চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক, আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিরতির পর চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি আপনাদের সাথে জয়নুল আবেদিন। আমাদের আলোচকরা আছেন, আলোচনা করছেন। আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন আমাদের টিভিএস কলের নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন দিয়ে। আমি এই মুহূর্তে যেতে চাই আমি আলোচনায় আমাদের প্রফেসর ডক্টর শেখ আসিফ মিজানের কাছে। জনাব আসিফ মিজান, আমাদের অন্তর্বর্তী সরকারকে আপনারা যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিল, এটি আন্তর্জাতিকভাবে আসলে এই ভাবনাটাকে আন্তর্জাতিকভাবে কিভাবে নিয়েছে, বা এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আন্তর্জাতিকভাবে কি বা ফলাফল আসতে পারে বলে মনে হয় আপনার, যেহেতু আপনি দেশের বাইরে থাকেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সারা বিশ্বময় আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ছাত্র। তো সকলের সাথে আমার এই বিষয়ে কম বেশি কথা হয়েছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় আমি দেখেছি যে সারা পৃথিবীর যারা সচেতন মানুষ তারা বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিকে উচ্ছ্বাস প্রকাশ করেছে, অভিনন্দন জানিয়েছে। বিশেষ করে আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি চিন্তাই করতে পারবেন না যে বিশ্বব্যাপী তার যে সুনাম সুখ্যাতি প্রভাব, হ্যাঁ, এমন পৃথিবীতে অনেক দেশ আছে যারা বাংলাদেশকে চিনে না, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে। এবং সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতে সরকারের হাল ধরেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। এটা আমি মনে করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ রহমত। অতএব এক কথায় যদি বলি, সারা পৃথিবীতে বাংলাদেশ এখন একটা অ্যানাদার লেভেল, আরও উচ্চতায় আমরা আছি, কারণ এই বাংলাদেশ এখন শাসন করছেন বিশ্বের অগণিত মিলিয়ন্স মানুষের প্রিয় পাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ। জাতিসংঘ পরিষদের এটা দেখা গেছে আমাদের ডক্টর ইউনূস সাহেবের। আমাদের একটা ফোন আছে, আমরা একটা ফোন নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনি ফোনটা করুন, আলোচকরা আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা প্রশ্ন করছিলাম। জি। ঢাকা বিভাগের ভিতরে আমার বাড়ি ফরিদপুরে, বুঝছেন, কিন্তু মানে সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণের চিন্তারা অনেকেই অনেক রাজনীতি চিন্তা করছে, অনেকেই অনেক মানে শিক্ষিত, কিন্তু সাধারণ জনগণের জন্য আপনারা কি মানে কোনো কিছু মানে করছেন কিনা? যে আজকে 120 টাকা আলু বিক্রি হচ্ছে, 80 টাকা আলু বিক্রি হচ্ছে, এবং দামে মানে টাইলস দামে বিক্রি হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না? এই জন্য একটু প্রশ্ন করছিলাম এই ব্যাপারে। সাধারণ জনগণ, আমি দিনমজুরি খাটি খাই। দর্শক, আমরা আপনার প্রশ্ন বুঝেছি। দ্রব্যমূল্যের কথাই বলছেন সম্ভবত না? আমরা দর্শক আলোচনা করছি দ্রব্যমূল্য নিয়ে। আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টা সরকারের, সেক্ষেত্রে আলোচক জনাব প্রিন্স কি উত্তর দেবেন? না, আমি ওই ভাইকে বলি, আপনি ফরিদপুর অঞ্চলের মানুষ, আপনাকে আমি বিশেষভাবে বলি যে আমরা কিন্তু এই কথাটা বলেছি এবং আজকেও দেখবেন আলোচনায় কিন্তু আমরা বলেছি এখন অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য। আমি এই সুযোগে বলি, আমাদের বক্তব্যটা একটু শুনে রাখেন। আপনি ওই অঞ্চলে আপনি আলুর কথা বলেছেন, কিন্তু আমার ধারণা ফরিদপুর অঞ্চলের মানুষ, আপনি প্রথমে পাটের আরও ন্যায্য মূল্য দরকার, উৎপাদন খরচ কমানো দরকার। আপনাদের পেঁয়াজ যখন ওঠে তখন যথাযথ দাম পান না, নিজেরা তখন কম দামে বেচেন, অন্য দামে বেশি আপনাদের কিনতে হয়। সুতরাং সেইগুলো আমরা নজর দিতে বলেছি এবং কি কি করণীয় সেটা আমি একেবারেই অল্প একটু সময় নিচ্ছি। আমরা কিন্তু সরকারকে বলেছি 1 নম্বর, যাতে কৃষকের উৎপাদন খরচ কমে, তার মানে সার, বীজ, কীটনাশক, পানি, বিদ্যুতের দাম কমানো। কারণ বাংলাদেশের বাস্তব উৎপাদন খরচ বেড়ে গেলে কিন্তু মানুষ কিনতে পারবে না, এটা 1 নম্বর করার কথা বলেছি। 2 নম্বর বলেছি কৃষক যাতে লাভজনক দাম পায়। 3 নম্বর বলেছি যে উৎপাদক ওইখানে একটা সমবায় করতে হবে এবং শহরে ক্রেতা সমবায়, তাহলে মাঝপথের মধ্যস্বত্ব ভঙ্গি, চাঁদাবাজ ভেঙে দিয়ে আপনি কিন্তু উৎপাদকও ভালো দাম পাবে, আমরাও কিন্তু কম দামে কিনতে পারবো। এই জায়গাগুলো বলেছি। আর যেটা আমদানি হয় সেই জায়গায় আমরা বলেছি সিন্ডিকেট ভাঙতে হবে, আরও অনেককে ব্যবসার সুযোগ দিতে হবে, যাতে 4-5 জন এই চিনি সিন্ডিকেট এবং তেল সিন্ডিকেটের কাজ করতে পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে গরিব মানুষের জন্য একটা সার্বজনীন রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে। এই কথাগুলো কিন্তু আমাদের দাবির মধ্যে আছে, কিন্তু হয়তোবা ওই যে বললাম যে যদি সুনির্দিষ্ট আলোচনা হলে আমরা এটা বলতাম। তা আপনাকে ধন্যবাদ জানাই। আমি শুধু একটু যুক্ত করব আপনার মাধ্যমে দর্শকদের, আপনারাও আপনাদের কথাটা বলেন, কারণ জনগণের কথা বলেন। এই সরকারও বলছে যে জনগণের সবার কথা শুনতে চায়, তাহলে দেখবেন প্রেসারে পড়বে, খালি আমরা একটা নির্বাচন ইস্যুতে থাকবো না, অন্য ইস্যুও সামনে নিয়ে আসতে পারবো। থাকবে। সেক্ষেত্রে সরকার একটা উদ্যোগও নিয়েছিল, রাজশাহী সাতক্ষীরা থেকে ট্রেন চালু করেছিল, কিন্তু সেখানে কোনো সাড়া পায়নি কৃষকদের। ওই জন্য কিন্তু আমরা বলছি যে এখানে করতে হবে মধ্যস্বত্বভোগীদেরকে উৎপাদক সমবায়, ক্রেতা সমবায়। একদিনে হবে না, কিন্তু আপনি পুরো সিস্টেমটা দাঁড়াতে। যেমন আমি কথার কথা বলি, আমি পত্রিকায় পড়লাম
তাতে ট্রেনে তারা দেখছে যে সময় কনজিউম এটা সময়ের হয়, সময়ের সাথে মিলে তাতে না। মিলায় ওনাদের পড়তা পড়ে না। পড়ে না। তো ওইটা স্থানীয়ভাবে, আবার রিপিট করছি, স্থানীয়ভাবে, কারণ এখানে দরকার হলে সাবসিডি দিতে হবে, ওইখানকার সরকারি বা সমবায়ী লোকজন তারা কিনে নেবে লাভজনক দিয়ে, তারাই নিয়ে এসে এখানে মার্কেটে দিয়ে দেবে। তাইলে আপনি অনেকটা কমাইতে পারবেন। এবং এটা শুধু আমাদের দেশ না, পাশের দেশ অনেক জায়গার অভিজ্ঞতা আমরা নেব। জি। আমরা যে কথা বলছি এটা যদি পারফেক্ট না হয়, অভিজ্ঞতা থেকে যেটা ভালো হয় সেটাই নেব, সেটা করতে হবে। যেমন ওনাকে বলি, ওনাদের জরুরি কাজ কি জানেন? পাটের আরো দাম পাওয়ার দাবিতে ফরিদপুরে আলোচনা হওয়া দরকার। ফরিদপুরে কিন্তু যে পেঁয়াজ যখন ওঠে তখন কিন্তু তারা ভালো দাম পায় না। আমি বলেছি দিনমজুর। এই জায়গাগুলো তাদেরকেই নিজস্ব ভয়েসটা রেজ করতে হবে সব জায়গা থেকে, তাহলে আমরা অনেক তাহলে কিছু করতে পারবো। উত্তরণ সম্ভব হবে। এবার আমরা একটু আবার নির্বাচনের দিকে আসি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে বলেছেন 18 নভেম্বর যে এই সরকার কোন নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। প্রশাসন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের দিকে তারা দুটো বিষয় বলেছে, প্রশাসন, বিচার ব্যবস্থা। আপনি কি মনে করেন? না, আমি একটু কংক্রিট বলি, আমি পুরো বক্তব্যটা শুনি, কিন্তু এটা জেনারেল আমাদের বুঝ আছে। প্রথম আমি তো বলেছি অনেকগুলো কাজ, এই যেমন ধরনের জিনিসপত্র উনি হয়তো পুরোটা পারবে না, যদি উনি নীতিমালাটা করতে পারতেন। উদাহরণ দেই যে এই সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে উৎপাদক সমবায়, যদি ওনারা একমত হন, আমরা বলছি মানে আমি মানতে বলছি না, ঐক্যমতের ভিত্তিতে উনি যদি ওই নীতিমালাটা করে যেতে পারেন, শুরু না করতে পারলেও কিন্তু আপত্তি নেই, রাজনৈতিক দলগুলো করবে। সেম এইটাই, আপনি একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার করলে, নির্বাচন সংস্কারের জন্য আপনার মিনিমাম প্রশাসনিক সংস্কারটা লাগবে, আপনার লাগবে হচ্ছে পুলিশের সংস্কারের কাজ, আর বিচারটা তো যে কোনো সময় দরকার। বলা হয়েছে আমার ধারণা যে এই কাজগুলো আপনি ওই সূচনা কাজ করেন, নির্বাচনেরটাকে প্রধান ধরেন। আর এটা মনে রাখতে হবে, ম্যান্ডেট নেই অর্থে তো বাস্তবে যে 5 বছরের নাই, কিন্তু উনিও যেটা করবেন অধ্যাদেশ বা জারির মধ্য দিয়ে, রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক সেটা তো লিগ্যাল প্লিজ আমি একটু ফোন নিয়ে আসি পার্লামেন্টে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলোচকদের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি চিরং থেকে বলছি, নাসিরউদ্দিন মাহমুদ। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সারা বাংলাদেশে অসংখ্য নেতা কর্মী আছে। এখন শেখ হাসিনা 5 আগস্টের পর, শেখ হাসিনা যাওয়ার পর, বাংলাদেশের সমস্ত পর্যায়ের নেতা কর্মীরা বের হতে পারতেছে না। এক্ষেত্রে সরকারের কথা হচ্ছে যে এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে দোষী অপরাধীকে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নতুন মেরুকরণ করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝেছি। আওয়ামী লীগকে বাদ দিয়ে নতুন মেরুকরণ করার সুযোগ আছে কিনা, আমি এক কথা উত্তর দিই, এই দায়িত্ব আমাদের না, ওটা আওয়ামী লীগ কি করবে না করবে। এই আওয়ামী লীগ যে অনৈতিক ভাবে, মানে কি বলবো, যেটা করেছে, তাদের আসলে এত বড় একটা হত্যাযজ্ঞ তারা সংগঠিত করলো, আমরা দূর থেকে যতটুকু দেখছি কোনো উপলব্ধিও তাদের দেখি না। তা সুতরাং এইটা তাদের তো আমি নৈতিক অধিকার দেখি না। সুতরাং এটা কি করবে না করবে তাদের ব্যাপার, এটা আমি এই মুহূর্তে কোনো আলোচ্য সূচি হিসাবেই আমি মনে করি না। শেখ হাসিনা এবং যারা দোষী তাদেরকে বাদ দিয়ে বাকিরা রাজনীতি করতে পারবে কিনা, প্রশ্ন এটা এরকমই ছিল। আপনি কি বলবেন ছোট্ট করে? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি খুব সংক্ষেপে আপনার বাজার ব্যবস্থার উপরে একটা কথা বলতে চাই। দেখেন, এই সরকার কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সরকার, সমস্ত জনগণের সরকার, এবং এই জনগণ সরকারকে ওই পর্যন্তই সাপোর্ট দিতে থাকবে যতক্ষণ তাদের সহ্যের মধ্যে থাকে। অতএব এই বাজারকে অবশ্যই এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন জনগণ সহ্যের বাইরে না যায়। এবং আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম যে আজ পর্যন্ত যে আপনার সিন্ডিকেট, বাজার ব্যবস্থার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কিন্তু কোনো সংস্কার নেই। আপনি জানেন আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস 7টা থেকে 8টা কোম্পানি তারা আমদানি করে। এটা তো কোম্পানি একটা সিন্ডিকেটেড, তাহলে কেন এটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না? আমার অনুরোধ সরকারের কাছে যে নির্দিষ্ট একটা সময়ের জন্য, 6 মাস 9 মাস বা 1 বছরের জন্য এই আমদানিকে উন্মুক্ত করে দেওয়া হোক। সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট জনমনে পড়বে, বাজার ব্যবস্থায় পড়বে। এরপরে আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, আজ পর্যন্ত আরেকটা ফোন আছে। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আব্দুল বলছিলাম মালিবাগ থেকে। জি বলেন। আমার কোশ্চেনটা হলো যে আমরা দেখি যে ভোক্তাধিকার যখন বাজার মনিটরিং এ যায়,
তারা শুধু ব্যবসায়ীদেরকে জরিমানা করে 1,50,000 টাকা। এটা তো তার জন্য দেওয়া কোনো ব্যাপার না। দিচ্ছে না বলে কোনো শাস্তি আমরা জনগণ এখন দেখতে পেলাম না। কোনো ব্যবসায়ীকে 10 বছরের কারাদণ্ড বা 15 বছরের কারাদণ্ড, তাহলে তাহলে তারা সাবধান হইতো। এই শুধু এই যে কি পয়েন্ট আমি মনে করি, আর কিছু লাগে না। এই 10,000 টাকা জরিমানা ওদের দেওয়া কোনো ব্যাপারই নয়, 1,00,000 টাকা জরিমানা দেওয়া, তাই না? জি, যদি প্রশ্নটা বুঝেন উত্তর দেন। ওনার কথার এক কথা উত্তর দিই, উনি ঠিকই বলেছেন। বরঞ্চ এই ছোট ব্যবসায়ীকে জরিমানা করলে 10,000 টাকা জরিমানা হলে সে কিন্তু কোনো এক না কোনো সময় নানাভাবে দাম বাড়িয়ে 10,000 টাকা তুলে নেবে। সুতরাং ধরতে হবে ওই যে উনি যেটা বললেন সিন্ডিকেট ভাঙার কাজ। আর আমরা যে কথা প্রথম বহুদিন ধরে বলে আসছি, বিকল্প বাজার ব্যবস্থা করতে হবে সরকারি উদ্যোগে, ন্যায্য মূল্যের দোকান, রেশনিং, তাইলে দেখবেন অটোমেটিক্যালি ঠিক হবে, ওইটা ছাড়া হবে না। জনাব রহিন হোসেন প্রিন্স, আমি আবার আসবো আপনার কাছে। প্রিন্স, আপনার কাছে একটা প্রশ্ন যে উপদেষ্টা নাহিদ ইসলাম একটা কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসের সাথে বৈঠক করেছেন। সে বৈঠকে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার, এই সরকারের কোনো মেয়াদ নির্ধারিত নয়। না, আমি এটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? আমি পরিষ্কার বলি, আমি অবশ্যই এটা আমি ভালো নিউজ দেখে আসি নাই, কেউ কেউ বলছেন এইটা বললে এটাকে আমরা ওনার সাথে একমত না। গণঅভ্যুত্থান এবং বিপ্লবী সরকার, অবশ্যই এটা খুবই পার্থক্য আছে। এটা নিয়ে আমি নতুন করে, এটা বড় আলোচনা, সেদিকে যেতে চাই না। তাও যদি ছোট করে বলতে হয়, আপনি ধরেন একটা বিপ্লবী সরকার হলে যে অন্তত পক্ষে একটা দল বা একটা গোষ্ঠী তারা তাদের লক্ষ্যটা কি সুনির্দিষ্ট করে, যে আমি ক্ষমতায় গেলে এই করবো। ধরেন কমিউনিস্ট পার্টি, আমাদের লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র এবং সেই লক্ষ্যে এখন বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করা। তা আমি মানুষকে বলতে পারি দিস ইজ আওয়ার কর্মসূচি এবং আসেন এই কর্মসূচিতে আমরা আপনাকে লড়াইতে নামি। তখন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গঠন করে আমাদের ক্ষমতা দখল করি। আমরা যদি ঘোষণা করি বিপ্লবী সরকার, তাহলে ওই বিপ্লবী সরকার এই দায়িত্ব পালন করা পর্যন্ত জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা পালন করব, কিন্তু শেষে অবশ্যই ভোট করতে হবে, মনে রাখতে হবে। তাই এই রকমের যদি বলেন, এইবার জুলাই আগস্টে এসে তারা একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভূমিকা পালন করছিল, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু যে স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার ছিল তার বিরুদ্ধে অন্তত পক্ষে গত 1 দশক ধরে নানা রাজনৈতিক দল আন্দোলন করছিল। এবং এই আন্দোলনের শেষ মুহূর্তে যদি বলেন, প্রথম থেকে তো আমরা সমর্থন করেছিলাম ছাত্রদের, পরে সবাই মিলে নেমেই করেছি। এবং তার যে আকাঙ্ক্ষা আমাদের বিবেচনায় উনি ব্যক্তিগতভাবে মনে করতে পারেন, কিন্তু আমরা মনে করি এটা কারেক্ট না। সুতরাং তাকে অবশ্যই মেয়াদ সুনির্দিষ্ট ওই অর্থে করেই তাকে দায়িত্ব পালন। কথায় আবার আসবো, আবার একটা দর্শক ফোন আছে। আমরা দর্শক, আপনার পরিচয়টা দিয়ে আপনি প্রশ্নটা করুন দ্রুত। সম্ভবত লাইনটা কেটে গেছে। জনাব প্রিন্স, আপনি বলেছিলেন আপনারা এই আন্দোলনের শেষের দিকে তার যুক্ত হয়েছেন এবং একই দাবি নিয়ে আপনারা এগিয়েছেন। শেষ পর্যন্ত দেখলাম আপনাদের সাথে বৈষম্য বিরোধীর আবার কোনো বিরোধ সৃষ্টি হয়েছে কিনা। যদি আমি বলি 13 নভেম্বর আপনারা তেঁতুলিয়ে গিয়েছেন, আপনাদের সাথে সমন্বয়ক পরিচয়ে আপনার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেহেতু এই আন্দোলনের সাথে আপনারা শরিক ছিলেন, আবার সমন্বয়কদের সাথে আপনাদের কি হলো? এটা আমি বলি, ওটা আপনি পরে মিডিয়াতেও দেখেছেন যে ওই ঘটনার পরে ওইখানে আমাদের এক ছেলে তাদেরকে জানায়, পরে ওদের মানে কি বলে যে দায়িত্বপ্রাপ্তরা নাগরিক কমিটি 2 কমিটি আমার সাথে কথা বলে যে ভাই আমাদের এখানে কমিটি নেই, হয়তো বা তারা ভুল বুঝাবুঝি। ফোনটা নিয়ে আসি। শিওর। হ্যাঁ দর্শক, ফোনটা আপনি প্রশ্ন করুন এবং আপনার পরিচয়টা আগে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রংপুর থেকে জাহাঙ্গীর বলছিলাম। জি বলেন, প্রশ্নটা করেন। যে আমরা যে উচ্চ পর্যায়ে উচ্চ দামে যেমন 8-9 হাজার টাকা মন পেঁয়াজ কিনে পেঁয়াজ গাড়লাম, সার কিনলাম 1700-1800 টাকা বস্তা। এখন যদি ওই পেঁয়াজের দাম কম হয় তাহলে আমাদের কৃষকেরা ক্ষতির মুখে তো পড়ে যাবো আমরা। বর্তমান তো পেঁয়াজের বাজার নিম্নমুখী দেখা যাচ্ছে। পেঁয়াজের কথা বলা হচ্ছে। আমি একটু এই উত্তরটা দেই। আমি ভাই একটু আগে ওই যে ফরিদপুরের উত্তরে বলেছি, একদম সাধারণ কৃষকরা ফোন দিচ্ছে। আমি জানি তো, ওই যে যার জন্য আমরা বলেছি যে প্রথম হচ্ছে উৎপাদন খরচ কমাইতে হবে, 1। 2 নম্বর হচ্ছে তিনি যাতে লাভজনক দাম পান, প্রয়োজনে সরকার উদ্যোগে কিনে নিতে হবে। বাজারের উপরে ছেড়ে দিলে হবে কি, উনি বলেছেন খুবই কারেক্ট, যখন উনি বিক্রি করবেন কম দামে বেচবেন, লোকসানে পড়বেন হয়তো, কিন্তু কেনার সময় বেশি দামে কিনতে হবে, ফড়িয়ারা এটা করবে। একটা ছোট্ট উদাহরণ দিই যেটা আমি কংক্রিট জানি। আলুর সময় আমি ওই যে রুহিয়াতে ছিলাম, ঠাকুরকে আমি খোঁজ নিয়েছি, আমাকে জানিয়েছে তারা স্টোরে আলু দিচ্ছে 26 টাকা, বের করতে আরো সর্বোচ্চ 8-9 টাকা খরচ হইতে পারে, তাহলে 35 টাকার উপরে না। তাহলে কেন 75 টাকা আলু আপনি সেগুন বাগিচায় কিনবেন? তাহলে মধ্যস্বত্বভোগী যদি ভাঙতে পারতেন, আপনি 35 টাকার আলু সরকার উদ্যোগে আনলে
ঢাকার বাজারে হার্ডলি 45 টাকার উপরে 45 আপনার টাকা। দাম হতো না। হ্যাঁ। তাহলে পেঁয়াজের ক্ষেত্রে উনার উৎপাদন হিসাব করে লাভজনক দাম কৃষককে অবশ্যই দিতে হবে। আমাদের- ওইটা হবে উৎপাদক সমবায় করবে, আমাদের আর ক্রেতা সমবায় আমরা তখন ওইটা আমাদের দাম দিয়ে কিনবো। আমাদের- এই সিস্টেম ছাড়া কিন্তু কৃষক বিপদে পড়বে। এইটা তো আমরা বারবার দেখে আসি, যে যদি বলি আমি গত সেশন যেগুলো আমাদের পেঁয়াজ উৎপাদন করছেন কৃষক, কিন্তু যখন পেঁয়াজ উৎপাদন হয় তখন দেখা যায় বাইরে থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের দেশের কৃষকদের উপরে ইয়া করে। এই বাণিজ্য নীতিকে এখনো ঠিক করা Of গেছে course, কি? ওই যে বললাম না, এটা যায়নি, ওই যে সেটাই তো আমি বলছি যে সেটা আমরা অন্ততপক্ষে- কৃষকের উপর তাহলে আমরা কৃষককে পরামর্শ দিয়ে আমাদের কোনো লাভ আছে? না না, কৃষক বরঞ্চ হবে কি জানেন, ওই যে ভাই বললো রংপুরের, উনি যদি এই বছর এই দাম না পান, আগামীবার কিন্তু উনি পেঁয়াজ করবেন না। না করাতে তখন নতুন সংকট হবে, আমার ডলার দিয়ে বিদেশ থেকে আনতে হবে, আর যদি ইন্ডিয়া অন্যরা পেঁয়াজ না দেয় তখন আমি প্লেনে করে তুরস্কের পেঁয়াজ আনার চেষ্টা করব, আমাদের ডলার নয়সায় হবে। সুতরাং এই জন্য আমাদের দেশটা বাঁচিয়ে রেখেছে কিন্তু অন্যতম কৃষকরা, অন্যতম, আরো অনেকে আছে, আমি গেলাম না। সুতরাং তারা যাতে, আমি আবারও বলছি, উৎপাদন খরচ কম হয়, লাভজনক দাম পায়, এবং ক্রেতা হিসেবে আমরাও যাতে সম্মানজনক দামে কিনতে পারি ওকে লাভজনক দিয়ে। সেই জন্য আমি একটু আগে যে ব্যবস্থাগুলো বলেছি বা আলোচনা করে আমরা আরো নতুন ব্যবস্থা থাকলে আমাদের মানতে আপত্তি নেই, সেটা অবশ্যই করতে হবে। এবং সেইটা আমার থেকে কে ভালো বলতে পারবে বলেন তো? ওই যে কৃষক যারা উত্তর দিলেন না, ওনাকে ডেকে নিয়ে আসেন, ওনার সাথে সংলাপ করেন, দেখেন উনি কিন্তু ভালো পরামর্শ দিতে পারবে। সেটাই আমরা চাই। ধন্যবাদ জনাব আসিফ মিজান। প্রশ্ন ওইটাই যে আল জাজিরাকে যখন উনি ডক্টর ইউনূস সাক্ষাৎকার দেন, সেখানে বলেন নতুন সংবিধানে সরকারের মেয়াদও সম্ভবত 4 বছর হতে পারে, যদিও আমরা 5 বছর ধরে দেখে আসছি। 4 বছর হলে কি সুবিধা, 5 বছর হলে বা কি অসুবিধা? আপনি কি মনে করেন একজন গণমানুষ হিসেবে? দেখুন, এই সরকার 4 বছর 5 বছর এই আলোচনাটাই আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। যে সরকার এ পর্যন্ত আমাদের কোনো টাইম ফ্রেম দেন নাই, তারা হয়তো অনেক ভালো কাজ করতেছে, কিন্তু কি কাজ করতেছে এটা কিন্তু আমরা দেখছি না, সুস্পষ্ট না। বাজারে কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে। তারপরে যেটা আমি, সবজির বাজার মোটামুটি স্বস্তির দিকে। হ্যাঁ, এটা তো এখন- আমি বাজার বলতে এই বাজার বলছি না, সার্বিকভাবে না, শুধু নিত্য পণ্য না, হোলিস্টিক, আপনার অফিস আদালত থেকে শুরু করে সব জায়গার কথা বলছি, সেখানে কিন্তু ওই রকম ইম্প্যাক্ট নাই। এবং ইতিমধ্যে আমি বলেছি যে 2 জন উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে জনমনে যে বার্তাটা পৌঁছেছে, সব কিছু মিলে এখন যদি সরকার এরকম কথা কেউ বলে থাকে 4-5 বছর, তাহলে এটা মানুষ গ্রহণ করবে না। বরং সরকার কাজ করে দেখাক, যে দেখেন আমরা তো এই কাজ করছি, আমাদের এই সময় লাগতেছে, সময় তখন অটোমেটিক বেড়ে যাবে। আপনি আগে বলে দেবেন আমার লাগবে 4 বছর, 4 বছর আপনি কি করবেন? জি, আপনার কথা শুনবো। আমি একটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। মোহাম্মদ আনসার আলী, জামালপুর জেলা, মেলান্দ উপজেলা। জি, প্রশ্নটা করুন। বিষয়টা হলো যে 3 মাস অতিবাহিত হইলো অন্তর্বর্তী সরকার, দ্রব্যের মূল্য এত বেশি, এখন পর্যন্ত ওই সিন্ডিকেট বলতেছে, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসতেছে না। আমরা সাধারণ মানুষ কখন আমরা এটা সুফল পাবো? ধন্যবাদ। প্রশ্ন বোঝা গেছে যে জনাব, বিষয়টা আসলে আমরা এটাই আলোচনা করছি বারবার, যে আসলে দ্রব্য মূল্য সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সিন্ডিকেট ভাঙা কেন যাচ্ছে না বলে মনে হয় আপনার? আমরা আগে বলতাম যে এই সরকার ক্ষমতাসীনদের সাথে সিন্ডিকেটদের একটা যোগ সাজশ ছিল, তারা সিন্ডিকেটটা যোগ সাজশ করে বাজার মূল্য বাড়িয়েছে, জনমানুষের ভোগান্তি হতো। এখন কি হচ্ছে? সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কেন? দেখুন, আপনি এই যত সব সংস্কার হচ্ছে বা হবে, যেহেতু সংস্কার একটি ডাইনামিক প্রসেস, এটা সবসময় চলতেই থাকবে, এবং এই সংস্কারের মাধ্যমে একটা ভালো নির্বাচন হবে, প্রিন্স ভাইদের মতো রাজনৈতিক নেতারা সরকার গঠন করবে। সেটা জনগণ চায় যে তাদের সরকার গঠিত হোক, কিন্তু জনগণ, জনতা যা বলতে আমরা যা বুঝি, আমাদের দেশে একটা স্লোগান ছিল যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আজকে আপনি যদি কৃষক না বাঁচে, তাহলে কিন্তু এর ইম্প্যাক্ট সর্বত্র হবে। তাহলে আপনি সিন্ডিকেট কি ভাঙা যাচ্ছে না, নাকি আমরা ভাঙছি না? এটা তো সরকার 1 মিনিটেরও কাজ না। সরকার, আমি যেটা প্রস্তাব বারবার দিচ্ছি, সরকার এখন জরুরি ভিত্তিতে উচিত এই উন্মুক্ত করে দেওয়া, আমদানি ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দিবে, নির্দিষ্ট কিছু ঠিক করে দেবে যে এই যোগ্যতা যাদের আছে তারা আমদানি করতে পারবে। যখন এই বাজার ব্যবস্থা উন্মুক্ত হবে, আমদানিটা উন্মুক্ত হবে, তখনই আপনি দেখবেন আর তো সিন্ডিকেট থাকলো না। তো আপনার তো সিন্ডিকেট ভাঙার দরকার নেই। সরকার তো ব্যবসায়ীদেরকে অনেক সুযোগ সুবিধাও দিচ্ছে, শুল্ক, চালের উপর শুল্ক তুলে নিচ্ছে,
বাণিজ্যিক যারা আমদানি করে তাদের উপর শুল্ক কমিয়ে দিচ্ছে, তারপর বাজারে ইম্প্যাক্টটা না, ওইটা কোনো লাভ নেই। আমি পরিষ্কার করে বলি, ওই যে কথাগুলো বললেন এটা দেখুন অতীতের সরকারগুলো তো তাই করছে। শেখ হাসিনা সরকার তুলে দেয়, এর আগে এরশাদ সরকার তুলে দেয়নি টাইম টু। ওইটা দিয়ে কোনো লাভ হবে না। ওই যে হয়নি কেন, উনি শেষ কারেক্টলি বলছেন, এই সরকার সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগই নেয়নি, যার জন্য ভাঙা যাচ্ছে না। তাহলে উদ্যোগ নিয়ে ধরেন ভয় কোনটা থাকতে পারে, তাও বলে দিই, যেটা ওনাদেরকে বলে এসেছি। উনি ভয় পেতে পারেন যে যদি আমরা এই যে ব্যবসায়ীদের ভাঙি তাইলে হয়তো তারা বাজারে একটা সংকট তৈরি করতে পারে, যার জন্য আমি আগে কিন্তু বলেছি ওনারা বিকল্প বাজার ব্যবস্থা করবে। উনি যেমন বললেন আরো অনেককে আমদানির সুযোগ দিক, আর রাষ্ট্রীয় উদ্যোগে তারা একটা বিকল্প বাজার ব্যবস্থা করুক, যেটা দিয়ে রেশনিং ব্যবস্থা ন্যায্য মূল্যের দোকান চালু করবে। সেটা তো করছে টিসিবি, ওইটা দিয়ে কাভার হয় না। দেখুন এইটা একটা কথা, আমি ওইটা অত নেগেটিভ বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। কারণ দেখেন আপনার প্রশ্ন উত্তর, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার টেলিভিশনকে যে এই যে গণমানুষের আপনারা যে প্রশ্ন দিচ্ছেন, এটা খুবই ভালো করেছেন, এটা আমি বিশেষভাবে ধন্যবাদ জানালাম আপনাদের টেলিভিশনকে। একই সাথে এই যে জনগণের কণ্ঠ তো শুনতে হবে। আপনি দেখেন এইসব জায়গায় যে পরিমাণ লাইন দাঁড়ায়, আমিও আজকে আসার সময় আমার এলাকায় দেখলাম যে ধরনের মানুষ অনেকে নিচের দিকে তাকালো, মনে হচ্ছে আমাকে দেখে হয়তো লজ্জা পাচ্ছে কেন। আমিও কেমন যেন সালাম দিয়ে যে জিজ্ঞেস করবো, আমিও ভাবলাম যে উনি লজ্জা পাবে, আমি অন্যদিকে তাকায় চলে আসলাম। তাহলে এই মানুষগুলো আজকে যাচ্ছে কেন? তখন ওইটা দিয়ে কিন্তু সমাধান হবে না। যে জায়গায় আসি, রেশনে খালি চাল ডাল তেল কেন, এটা আমরা বহুদিন ধরে বলে আসছি। প্রয়োজনে প্রোটিন সাপ্লাই দিতে হবে, অন্য দেশগুলোতে আছে না। আমরা ওইখানে ডিম, দুধ, মাংস, মানে ইন লং টার্ম, তাহলে আপনি বাজারকে সময় সাপেক্ষ কিনা, মানে সময় আমি আপত্তি করিনি তো। আমার কথা হচ্ছে ওনার আগে পলিসি করুক না। পলিসি যদি করতো, যে একটু আগে বললাম যে আমি সিন্ডিকেট ভাঙার জন্য এই পলিসি করলাম, এটা দেবো, তাতে এই সময় না হলে আমরাই ওনাকে সাপোর্ট দেবো। ওই জনগণকে বলবো যে উনি যে কাজ শুরু করছে তাতে আরো 5 মাস লাগবে, কোনো অসুবিধা নেই তো। কিন্তু উনি তো শুরুই করলেন না। আমি দেখেন, আমি অন এয়ার এই কথাটা আবার বলছি, অনেকবার বলেছি বলে বলি, গত মাসের 5 তারিখে আমরা যখন দেখা করলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে, প্রথম কথা ওনাকে জিজ্ঞেস করলাম জিনিসপত্রের দামে করলেনটা কি। উনি উত্তর দিলেন, আমি ধন্যবাদ জানাই, উনি কিন্তু খোলা মনে দিয়ে প্রথম বললেন যে হ্যাঁ এটা তো ঠিক, মাত্র 1% মুদ্রাস্ফীতি কমেছে, মুদ্রাস্ফীতি তো মানুষ খাবে না, 1 মাস পরে কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। দেখেন, দ্বিতীয়ত আমরা কুইক কোশ্চেন করলাম সিন্ডিকেট ভাঙছেন না কেন, হাত দেওয়া যায়নি? উনি কিন্তু বললেন না, হাত দেওয়া যায়নি, এখন হাত দেওয়া যায়নি। আজ থেকে 1 মাস, আজকে হচ্ছে 18 তারিখ, 1 মাস 13 দিন আগে উনি বলেছিলেন আমি তো 1 মাস 13 দিন পরে এখনো সিন্ডিকেট হাত দিছে, এরকম কিছু দেখতে পেলাম না। আপনি কি দেখতে পেয়েছেন? মনে হয় না। তাহলে আপনি হবে কিভাবে? আমরা সরকারকে বলছি, উনি যে কথাটা বললেন খুবই কারেক্টলি, জনগণের স্বার্থে দৃশ্যমান কাজ দেখতে চাই, যেটা তার রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। এইটা যদি না করতে পারে তাহলে কিন্তু অন্য কোনো কাজ যতই ভালো করুক সেটা কিন্তু মানুষ সহ্য করবে। এই 100 দিনে দৃশ্যমান কি কাজ করেছে সেটা আমাকে যদি বলেন, পজিটিভ কাজের মধ্যে ধরেন এই যে আর্থিক বিশৃঙ্খলা, অনেক কিছু ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে, নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। ধরেন অনেকগুলো আছে, আপনি যে গুম কমিশন, তারপরে ধরেন কি বলে সাইবার সিকিউরিটি আইন, এই ধরনের কতগুলো কাজের চেষ্টা করেছে। হয়তো এই ধরনের কতগুলো কি বলবো আমাদের একটা ফিরিয়ে আনার একটু চেষ্টা করছে। উনি শুরুতে যেটা বলেছেন যে পুলিশ এবং অন্যান্য জনপ্রশাসন যে জটিলতাগুলো ছিল চেষ্টা করেছেন, করেননি আমি তা বলবো না, কিন্তু বলছি অগ্রাধিকার কি কি। উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে যদি ওইটা করতেন যে আমি যে কোনোভাবে দ্রব্যমূল্যর স্থিতিশীল জায়গা ফিরে আনবো, এই মাঝপথে এটা ভাঙবো, তাহলে করবেন। যেমন ধরেন ডিজেলের মূল্য কেন আরো কমবে না, কারণ আন্তর্জাতিক বাজারে কমে গেছে। আমি বলছি এইটা করতে পারেননি, ওই ধরনের কিছু করেছেন। আমি আরেকটা কথা এই সুযোগ, আমি 30 সেকেন্ডে একটা কথা বলি। দেখেন, আলোচনা কতগুলো পজিটিভ হলে অনেক কিছু কিন্তু রিজলভ হয়ে যায়। দুইটা আমি ছোট্ট উদাহরণ দিই। একটা হচ্ছে 4 বছরের কোশ্চেন নিয়ে আসছেন, আপনি আনছেন, আমি ইন্টারেস্টেড যে আলোচনা, এটা ডক্টর ইউনূস সাহেব বলে কিন্তু একটু সামনে নিয়ে আসছে। এবং উনি, আমি যতটুকু শুনেছি, উনি বলেছেন যে যদি যেটা এখন 5 বছর সংসদের, উনি 4 বছরের কথা বলেছেন। অ্যাকুরেট শব্দটা ইংরাজি বাংলায় হেরফের হতে পারে, কিন্তু আনার পরে এটা হয়তো সংবিধান সংশোধনের পার্ট, যারা আছেন ওরা যদি সবাই মিলে করতে পারেন। কিন্তু আমি একটা উদাহরণ দিই, ধরেন কমিউনিস্ট পার্টি বা আমাদের বামদের যদি জিজ্ঞেস করেন, আমি আজকে পরিষ্কার মত দিয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশের সামগ্রিক বিবেচনায় বাস্তবতায় মনে করি আপাতত 4 বছর করার দরকার নেই, 5 বছর থাকুক। আমি যদি পত্রিকা ঠিক করে দেখি, বিএনপিও তাই বলেছে যে 5 বছর আমরা এখন পরিবর্তন ভাবছি না। তাহলে আমি বলি যে অনেকগুলো তো রিজলভ হয়ে গেল। যদি এটা বিএনপি না চায়, বামপন্থীরা না চায়, তাহলে আপনি আর তো আলোচনার দরকার হয় না। মানে কিন্তু এই আলোচনাগুলো যদি যুক্তিসঙ্গতভাবে হতো, যেটা আপনি তুলতে চেয়েছিলেন, আজকে সময়ে পারবেন না, যে 4 বছরের লাভ কি, 5 বছরের লাভ কি, ক্ষতি কি, এই আলোচনা হলে কিন্তু জনগণ ইনভলভ হতে পারতো, হয়ে তারা মত দিয়ে আমরা কিন্তু একটা জিনিস করতে পারি। আমরা কিন্তু চাইছি, গণভোটের কথা বলি, আমি গণভোট তো পরে, আমি বলছি তাহলে এই মতটা তো নিলে আপনি বুঝতে পারা যেত। আমরা সেই আলোচনার মধ্যে ঢুকতে চাই বলে
সংস্কারের কাজ, নির্বাচনের কাজ সুনির্দিষ্ট করার কথা বলছি। তাহলে দেখবেন জনগণকে ইনভলভ করতে পারবো। খালি রাজনৈতিক দল আর কিছু চিন্তক মানুষ, ওনার মতো মানুষ ওই যে বিদেশ থেকে সেটা করতে হবে না, বরঞ্চ উনি ওইখানে থেকে শিক্ষকতা বা আমরা যদি আরো ওনাকে অন্য বড় দায়িত্ব দেওয়ার চিন্তা করা হয়, সেই দায়িত্ব উনি পালন করতে পারবেন। সেটাই হবে আমাদের জন্য ধন্যবাদ। সবচেয়ে ভালো। আমি ছোট্ট করে একটু উত্তর চাই, এখন সরকারের এখন কোন কাজটা বেশি দরকার এই মুহূর্তে, যেটা জনভোগান্তি কমে যাবে, দ্রব্যমূল্যর স্থিতিশীলতা আসবে, মানুষ বাজার করে স্বস্তি পাবে? দেখুন, আমি কিন্তু পিছনে আপনি 3টা প্রশ্ন করেছিলেন, ছোট্ট করে বলতে আমার সময় কিন্তু বেশি নেই, দেওয়ার সুযোগ পাইনি। তো এখন যদি আপনি বলেন যে আমাদের যে ব্যবসায়ী লীগ, তারা তো রয়ে গেছে, ঠিক আছে, যারা বলছিল শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই সিন্ডিকেট তো তাদেরই হাতে। যাদের সেই আগে যাদের লাইসেন্স ছিল, এখন কি নতুন মানুষের লাইসেন্স আছে? তা তো না, সেই আমদানির লাইসেন্স তো তাদের হাতেই রয়ে গেছে। তাহলে তারা এত বেশি শক্তিশালী রাষ্ট্রের চেয়েও? এটা তো হতে পারে না। তাহলে আপনি কিসের সংস্কার করছেন যে এই সামান্য কাজটি, সিন্ডিকেটটি ভাঙতে পারেননি? যেটি যদি না বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বলেন? বড় হোক না, বন্ধ করে দিবে কেন? আমি তো বলেছি উন্মুক্ত করে দেন, তারাও থাকুক। আমি তো তাদের কিছু করতে বলছি না, শুধু বলছি উন্মুক্ত করে দেন। সহজ উপায়, এবং অনির্দিষ্ট কালের জন্য না, আপনি সাময়িক সময়ের জন্য উন্মুক্ত করে দেন, একটা টাইম ফ্রেম দিয়ে দেন সেটার জন্য। সব ক্ষেত্রে টাইম ফ্রেম সরকার মনে এটা করছে, যেমন বেক্সিমকো, এসআলম, এদেরকে প্রশাসক বসিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে সেখানে অনেক মানুষের ইনভলভ, যেখানে 5 লাখ। আমরা কিন্তু দ্রব্যমূল্যের সিন্ডিকেটের কথা বলছি না, যদি বলেন সিন্ডিকেট তো বেশিরভাগই ওদিক থেকেই আসে। যদি আমি বলি তেলের কথা, চিনির কথা, তাহলে তো আমরা এসআলমের কথাই বারবার চলে আসবে, অবশ্যই আসবে যে তেল চিনির কথা যদি বলি। আপনি যদি আমরা ধরেই নেই যে হ্যাঁ সেক্ষেত্রে প্রশাসক নিয়োগ করে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাহলে আমরা আউটপুট দেখছি না কেন? তাহলে এই প্রশাসকের মধ্যে কি ভূত আছে? ধন্যবাদ। আমরা ছোট্ট একটা জনাব প্রিন্স, ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, তিনি বলেছেন তারা জিততে পারলে, অর্থাৎ বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করবে সবাইকে নিয়ে। জাতীয় সরকারে আপনাদেরকে যদি ডাকা হয় আপনারা যাবেন না? দেখুন, 1 নম্বর পারফেক্ট উত্তরটা কি হওয়া উচিত? আদৌ নির্বাচন দেশে খবর নাই, নির্বাচন নাই, ভোট নাই, কবে হবে জানি না, কবে সরকার হবে, যাব কি যাব না, এই উত্তর দেওয়া যায় না। তবে আমি জেনারেলি একটা কথা বলি, তার মধ্যে উত্তর পেয়ে যাবেন। আমরা বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করছে, আমাদের একটা নিজস্ব জোট আছে, বাম গণতান্ত্রিক জোট। আমরা পুরো ব্যবস্থার পরিবর্তন চাই। তার জন্য আমরা কিন্তু বলেছি আওয়ামী দুঃশাসন যেমন চাই, কিন্তু আমরা এই ধরনের যে দলগুলো যারা আমাদের বিবেচনায় যারা প্রধানত বড় লোকের স্বার্থ রক্ষা করে, আমরা তাদের সাথে কোনো সরকার গঠনের কথা মোটেই বিবেচনা করি না। আমরা বামপন্থীরা অন্যান্য প্রগতিশীল দল ব্যক্তিবর্গকে নিয়েই আমরাই সরকার গঠনের কথা বিবেচনা করি। সুতরাং ওই ধরনের কোনো দলের সাথে যে আমরা জাতীয় সরকারের বিবেচনা করি না। আমরা যতটুকু মিলবে গণতন্ত্রের সংগ্রাম, অন্য সংগ্রাম, ততটুকু আমরা করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোচনা শুনলেন। আমাদের আজকে যে স্টুডিওতে উপস্থিত ছিলেন সিপিবির সম্মানিত সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, সেই সাথে আজকে উপস্থিত ছিলেন মোগাদিসা সোমালিয়া দারুস সালাম ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান। দর্শক, আপনারা আমাদের এই প্রাণবন্ত আলোচনা শুনেছেন আলোচকদের, নিশ্চয়ই আপনারা প্রশ্নও করেছেন, উত্তরও পেয়েছেন। আমরা প্রতি রবি থেকে মঙ্গলবার এই অনুষ্ঠান চালিয়ে থাকি এবং সেই সাথে আপনাদেরও অংশগ্রহণের সুযোগ আছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য এবং আগামীতে রবি থেকে মঙ্গলবার অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো চ্যানেলের সংলাপ অনুষ্ঠান এখানে শেষ করছি। সেই সাথে দর্শক, আমাদের সাথে আলোচক যারা ছিলেন সম্মানিত রহিন হোসেন প্রিন্স এবং সেই সাথে জনাব প্রফেসর ডক্টর শেখ আসিফ মিজান, আপনাদের দুজনকেই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও।